হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আমরা WBCS ফিলিমস 2021-এর জন্য এই WBCS প্রিলিমিনারি উইনার বুক থেকে যে প্র্যাকটিসের সেশন শুরু করেছি। তো আজকে আমরা আলোচনা করব 12 নম্বর প্র্যাকটিস সেট। তো এর আগে অলরেডি 11টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। তো যারা এখনও দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে আসবে। তো চলো শুরু করি আজকের সেশনটি। দেখি কোন কোশ্চেন রয়েছে। প্রথমেই দেখো, প্রথম কোশ্চেনে রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নং ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। তো এই ভারতীয় সংবিধানের কত নং ধারায় এই সাম্যের কথা বলা রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 14 থেকে 18 নং ধারা কিন্তু হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো এই সংবিধানের তৃতীয় অধ্যায় অর্থাৎ তোমার পার্ট 3, এই পার্ট 3তেই কিন্তু রয়েছে হচ্ছে এই সাম্যের অধিকার, যেটা 12 থেকে 35 নং ধারায় রয়েছে। এই ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি এইখানেই 12 থেকে 35 নং ধারায় কিন্তু লিপিবদ্ধ রয়েছে। আর তার মধ্যে এই সংবিধানের 12 থেকে তোমার 14 থেকে 18 নং ধারা যে রয়েছে, এই 14 থেকে 18 নং ধারায় কিন্তু এই সাম্যের অধিকার বা ক্ষমতার কথা বলা রয়েছে। এটাও এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে রাষ্ট্রপতি কার হাত থেকে কার হাতে তার পদত্যাগপত্র পেশ করেন? রাষ্ট্রপতি কার হাতে তার পদত্যাগপত্র পেশ করেন? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি অপশন এ হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ উপরাষ্ট্রপতি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, ভারতীয় সংবিধানের শাসনতান্ত্রিক প্রধান হলেন কি? এই রাষ্ট্রপতি। আর তিনি হলেন ভারতের প্রধান একজন নাগরিক। রাষ্ট্রপতি কিন্তু হচ্ছেন ভারতের প্রধান নাগরিক। তার কার্যকালের মেয়াদ কিন্তু রয়েছে 5 বছর। দেখো, কিন্তু তার কার্যকালের মেয়াদ 5 বছর হলেও কিন্তু তিনি ইচ্ছা করলেই মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। আর এই পদত্যাগপত্র যে জমা দেবেন সেটা কার কাছে জমা দেবেন? সেটা কিন্তু উপরাষ্ট্রপতির কাছে জমা দেবেন। তো অপশন এ কিন্তু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো, বলা রয়েছে যে পরবর্তী কোশ্চেনে যে সম্পত্তির অধিকারকে কত সালে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? এই মৌলিক অধিকার ছিল এই সম্পত্তির অধিকার আগে, তো এটা কত সালে এই মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এই সম্পত্তির অধিকারকে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে 1978 সাল। 1978 সাল হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় তখন কিন্তু এই নাগরিকদের মোট 7টি মৌলিক অধিকার ছিল। আর যেখানে সম্পত্তির অধিকার কী ছিল? রাইট অফ প্রপার্টি, যেটা এটি কিন্তু হচ্ছে মৌলিক অধিকার হিসেবে পরিগণিত ছিল। তবে 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু একটি মৌলিক অধিকার কমে যায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নং অধ্যায়ে নাগরিকত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে? তো নাগরিকত্ব বিষয়ে কত নং অধ্যায়ে আলোচনা করা হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, ভারত গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে একক নাগরিকত্বর যে ধারণা সেটা কিন্তু গ্রহণ করেছে হচ্ছে কার সংবিধান থেকে? সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু এটা ধারণা গ্রহণ করেছে। আর এই ভারতীয় সংবিধানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 5 থেকে 11 নং ধারায় কিন্তু এই নাগরিকতা অর্জন এবং বিলোপ সম্পর্কে আলোচনা করা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ সোভিয়েত রাশিয়া হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো এই সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য তো নেওয়া হয়েছে, এছাড়াও কিন্তু ন্যায় বিচার যে রয়েছে এই ন্যায় বিচারও কিন্তু এই সোভিয়েত রাশিয়া সংবিধান থেকেই নেওয়া হয়েছে। এছাড়াও দেখো, মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার এই দুটোর মধ্যে কিন্তু খুব কনফিউশন হয়। তো এখানে দেখো, মৌলিক অধিকারের কথা বলা রয়েছে কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে হচ্ছে মৌলিক অধিকার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতের প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর যে একটা নির্দিষ্ট কার্যকালের মেয়াদ রয়েছে, তো সেটা কত রয়েছে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ 5 বছর হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, ভারতবর্ষের প্রকৃত শাসক প্রধান হলেন কে? এই প্রধানমন্ত্রী। আর এই প্রধানমন্ত্রী যে রয়েছেন এই তার কার্যকালের সাধারণ মেয়াদ কত রয়েছে? 5 বছর। আর 2019 সালের 30শে মে নরেন্দ্র দামোদর দাস মোদী যে রয়েছেন তিনি কিন্তু ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছিলেন। তো ইনি হচ্ছেন পঞ্চদশ প্রধানমন্ত্রী, এটা মনে রাখবে। আর সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই কিন্তু হয়ে থাকেন এই প্রধানমন্ত্রী, নেতা বা নেত্রী হন এই প্রধানমন্ত্রী। তো এখানে ওই হিসাবে কিন্তু এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন কে? নরেন্দ্র দামোদর দাস মোদী। তো এই যে বলা রয়েছে যে সাধারণভাবে কি বলা রয়েছে যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী কি হবেন? প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তাকে নিয়োগ করা হবে। তো এটা কত নং ধারায় বলা রয়েছে? এটা কিন্তু 75 নং ধারায় বলা রয়েছে, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নং তফসিলে পৌরসভার গঠন ও ক্ষমতা সম্পর্কে আলোচনা করা রয়েছে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ দ্বাদশ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, এটা হচ্ছে দ্বাদশ তফসিল, এবং যদি এটা অধ্যায় বলি তাহলে কিন্তু হচ্ছে 9-এর এ, অর্থাৎ 9-এর এ নাম্বার অধ্যায়ে কিন্তু সেই সংবিধানে কিন্তু পৌরসভার গঠন এবং ক্ষমতা সম্পর্কে আলোচনা করা রয়েছে, এই অধ্যায় নাম্বার 9-এর এ।
পরবর্তীতে দেখো এছাড়া দেখো এই যে গঠন, পৌরসভার যে গঠন রয়েছে, এই পৌরসভার গঠন কিন্তু হচ্ছে 243-এর আর নং যে ধারাটা রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে। এই যে পৌরসভার ক্ষমতা রয়েছে, এই পৌরসভার ক্ষমতা সম্পর্কে বলা রয়েছে কোথায়? এটা কিন্তু বলা রয়েছে 243-এর W নং ধারাতে। এছাড়া দেখো 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ 74তম সংবিধান সংশোধনী যে আইন হয়েছিল সেখানে কিন্তু পৌর শাসন ব্যবস্থাকে কী করা হয়েছিল? সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়েছিল। তো এটাও এখান থেকে তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনী, এটাও কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে যাই, দেখো রয়েছে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হবে, অর্থাৎ সবচেয়ে কম কত বয়স হতে হবে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ 25 বছর কিন্তু হতে হবে। তো দেখো অঙ্গরাজ্যগুলির শাসন বিভাগের প্রকৃত প্রধানই হলেন কিন্তু এই মুখ্যমন্ত্রী, আর এই মুখ্যমন্ত্রীর নির্দেশেই অঙ্গরাজ্যগুলির শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। আর তার কার্যকালের মেয়াদ কিন্তু সাধারণভাবে 5 বছর, অর্থাৎ বিধানসভার এই কার্যকালের মেয়াদের সমান, অর্থাৎ বিধানসভার যে কার্যকালের মেয়াদ রয়েছে তার সমানেই কিন্তু রয়েছে এই তোমার মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ। তো এই 5 বছরই রয়েছে কিন্তু তোমার কার্যকালের মেয়াদ। আর বিধানসভায় তার দল কি করবে? সংখ্যাগরিষ্ঠতা যদি হারায়, এখানে কিন্তু মনে রাখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ থাকে তাকেই কিন্তু তোমার মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু বিধানসভায় যদি তার দল কোনো কারণে সংখ্যাগরিষ্ঠতা হারায় তাহলে কিন্তু তাকে পদত্যাগ করতে হবে, এটাও কিন্তু বলা রয়েছে। তো পরবর্তী কোশ্চেনে যাব, দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য কিন্তু বলা রয়েছে। তো মৌলিক কর্তব্য কয়টি রয়েছে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 11টি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় তখন ভারতীয় সংবিধানে এই যে মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে এটি কিন্তু ছিল না, এই অংশটি ছিল না, কিন্তু পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই অংশটি সংবিধানের 4th ক অধ্যায়ে কিন্তু যুক্ত করা হয়। আর ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? মোট কিন্তু 11টি রয়েছে। তো অপশন বি কিন্তু হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এই ভারতীয় সংবিধানের কত নং ধারায় এটা বলা রয়েছে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 40 নং ধারা কিন্তু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এই গণতন্ত্রকে তোমার তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া এবং গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের জন্য ভারতীয় সংবিধানের এই 40 নং ধারায় কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দান করা হয়েছে। তো দেখো এখানে কিন্তু একটা কথা বললাম যে গণতন্ত্রকে তৃণমূল, অর্থাৎ তৃণমূল বলতে এখানে তৃণমূল পার্টির কথা বলা হচ্ছে না, কিন্তু গণতন্ত্রকে কিন্তু তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া এবং গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের জন্য ভারতীয় সংবিধানের 40 নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দান করা হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি যে রয়েছেন এব্রাহিম লিঙ্কন, তিনি কিন্তু গণতন্ত্র প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, সেই কথাটি খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ অফ দি পিপল, ফর দি পিপল অ্যান্ড বাই দি পিপল। তো এই কথাটা তোমরা ভালো করে মনে রাখবে, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন কিন্তু হচ্ছে এব্রাহিম লিঙ্কন। পরবর্তী কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি অপশন এ, অর্থাৎ রাষ্ট্রপতি হয়ে যাবে এখানে কিন্তু রাইট অ্যান্সার। তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সিইসি যেটাকে বলা হচ্ছে, তাকে রাষ্ট্রপতির দ্বারা কিন্তু নিযুক্ত করা হয়। তার কার্যকালের মেয়াদ কত রয়েছে? তার কিন্তু কার্যকালের মেয়াদ রয়েছে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ যেটি আগে সম্পূর্ণ হবে তাতেই কিন্তু তাকে কী করতে হবে? কার্যকালের মেয়াদ কিন্তু তার শেষ হয়ে যাবে। তো ভারতের 23তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন হচ্ছে সুনীল আরোরা। কিন্তু পরবর্তীতে 24তম ইলেকশন কমিশনার আসেন, তার নাম হচ্ছে সুশীল চন্দ্র। তিনি কিন্তু হচ্ছে 13ই এপ্রিল 2021 থেকে কিন্তু রয়েছেন। তো এই সুশীল চন্দ্র হচ্ছেন বর্তমান আমাদের মুখ্য নির্বাচন কমিশনার। পরবর্তী কোশ্চেন দেখে নিই, দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানে কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্র তালিকা বর্তমান কতগুলি বিষয় রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় যে তালিকা রয়েছে সেই কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় রয়েছে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 100টি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো কেন্দ্র তালিকা বর্তমানে 100টি বিষয় আছে, কিন্তু পূর্বে অর্থাৎ এর আগে কিন্তু 97টি বিষয় ছিল, কিন্তু পরবর্তীতে এই 100টি বিষয় হয়ে যায় সেটা। আর এই বিষয়গুলিতেই কিন্তু কেন্দ্র আইন বানাতে পারে, এখানে বলা রয়েছে। তো পরবর্তী কোশ্চেনে যাব, দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নং তপশিলে আঞ্চলিক ভাষা সম্পর্কে আলোচনা করা রয়েছে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 8ম তপশিল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো ভারতীয় সংবিধানের এই 8ম তপশিলে আঞ্চলিক ভাষা বা সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত ভারতে জিডিপিতে ক্ষেত্রভিত্তিক বিশ্লেষণ করলে
কোন ক্ষেত্রে অবদান পূর্বের তুলনায় যথেষ্ট কমে গেছে। তো দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার আমাদের কি হবে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশন এ কিন্তু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ প্রাইমারি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো স্বাধীনতার পরবর্তী সময় থেকে ভারতের জিডিপি গণনা যে হয় সেই গণনার ক্ষেত্রে কিন্তু প্রাইমারি ক্ষেত্রে অর্থাৎ কৃষি, মৎস্য চাষ, পশুপালন এগুলোর অবদান কিন্তু অত্যাধিক ছিল, অর্থাৎ সবচেয়ে বেশি ছিল। সেখানে অবদান কত ছিল, 55% কিন্তু অবদানই ছিল হচ্ছে এই কৃষি, মৎস্য চাষ এবং পশুপালনের। কিন্তু পরবর্তীকালে এই টারশিয়ারি ক্ষেত্রে অবদান কিন্তু বেশি হয়, অর্থাৎ তখন কিন্তু ছিল 31% মাত্র টারশিয়ারি ক্ষেত্রে অবদান, কিন্তু পরবর্তীতে টারশিয়ারিটা বেশি হয়ে যায়। তো দেখো এরপর দেশের শিল্পের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয় এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতি ঘটে, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়। আর তার ফলস্বরূপ কী হয়, এই টারশিয়ারি ক্ষেত্র অর্থাৎ হোটেল, ট্রান্সপোর্ট, যোগাযোগ, তারপর হচ্ছে রিয়েল এক্সেক্ট এগুলোর অবদান কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। তো অবদান বৃদ্ধি পেয়ে হয় কত, 57.8%, অর্থাৎ এটাকেও আমরা 55% ধরি, অনেকে 51%ও রয়েছে অনেক জায়গায়, কিন্তু বাস্তবে কিন্তু এটা বর্তমানে রয়েছে কত, 57.8% রয়েছে এই টারশিয়ারির অবদান। তো এই টারশিয়ারি অবদান, তো এখানে কিন্তু শিল্পর কথা বললাম, এই শিল্প কিন্তু টারশিয়ারি নয়, শিল্প কিন্তু রয়েছে সেকেন্ডারিতে। তো শিল্পটা কিন্তু টারশিয়ারি অ্যাকচুয়ালি নেই। তো দেখো এই শিল্প হচ্ছে তোমার সেকেন্ডারিতে, আর এই প্রাইমারি ক্ষেত্রে অবদান কিন্তু বর্তমানে কমে গিয়ে কত হয়েছে, মাত্র 13.9%। কিন্তু 2019-20 যে তথ্য রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে যে 13.9% মাত্র এই প্রাইমারি ক্ষেত্রের সঙ্গে, অর্থাৎ প্রাইমারি ক্ষেত্র থেকে আসে আর কি। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল কি আমাদের অপশন এ, অর্থাৎ প্রাইমারি ক্ষেত্র হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যে নিচের কোনটি চরম দরিদ্র সীমার একটি বৈশিষ্ট্য নয়, অর্থাৎ চরম যে দরিদ্র সীমা হবে, যে অ্যাবসোলিউট পোভার্টি যেটাকে বলা হচ্ছে, এখানে কোনটি বৈশিষ্ট্য নয়। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ চরম দরিদ্রতা গণনার ক্ষেত্রে আয়ের ধাপকে ধরা, এটা কিন্তু নয়। তো অপশন এ কিন্তু এখানে নয়। তো দেখো দরিদ্রতা দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে চরম দরিদ্রতা যেটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট পোভার্টি, আর একটা রয়েছে হচ্ছে আপেক্ষিক দরিদ্রতা যেটাকে বলা হচ্ছে কি রিলেটিভ পোভার্টি। তো এই যে চরম দরিদ্রতা, অর্থাৎ যখন কোনো ব্যক্তি জীবনযাপন করার জন্য ন্যূনতম চাহিদাগুলি পূরণ করতে পারে না, যেমন হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি। কেন পারে না, কারণ হচ্ছে তার যে রোজগার হয় এই রোজগার এতটাই কম হয় যে সেটা দিয়ে সে যে ন্যূনতম চাহিদাগুলিকে ক্রয় করতে অক্ষম হয়ে যায়। তাহলে এই যে চাহিদাগুলি পূরণ করার জন্য যে অর্থ রোজগার করে ব্যয় করার দরকার, তা কোনো সংস্থা দ্বারা স্থিরীকৃত করতে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট অর্থ রোজগার একটা নির্দিষ্ট করা হয়। তো একেই কিন্তু বলে হচ্ছে কি দরিদ্র সীমা, অর্থাৎ পোভার্টি লাইন। তো এর নিচে যারা বসবাস করে, এই যে দরিদ্র সীমাটা নির্ধারণ করে দেওয়া হলো, এর নিচে যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়, বিলো পোভার্টি লাইন, অর্থাৎ দরিদ্র সীমার নিচে বসবাসকারী বলা হয়। তো এই বিলো পোভার্টি লাইন কাকে বলা যায়, বিপিএল, অনেক সময় আসে বিপিএল এর ফুল ফর্ম কি, বিলো পোভার্টি লাইন। তো চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো রয়েছে যে ডিয়ারনেস অ্যালায়েন্স এর ক্ষেত্রে নিচের কোনটি যুক্ত, যেটাকে বলা হচ্ছে ডিএ। এই ডিএ নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। অর্থাৎ দেখো যতদিন যাচ্ছে বাজারে কি সর্বমোট জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হচ্ছে, কিন্তু কিছু কিছু রাজ্য সরকারি চাকরিদের এই ডিয়ারনেস অ্যালায়েন্স যেটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তো দেখো যত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় কিন্তু এটা বাড়ছে না, ডিএটা বাড়ছে না। আর এই ডিএ বৃদ্ধি পায় কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। তো এখানে কিন্তু এই জন্য সঠিক অ্যান্সার হয়ে গেলো অপশন বি। তো এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটাকে কিন্তু বলা হয় শর্ট ফর্মে অনেক সময় সিপিআই বলা হয়। এই সিপিআইকে কিন্তু রিটেল ইনফ্লেশনও বলা হয়। তো এখানে তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে বাজারে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু দুধ, ঘি ইত্যাদির দাম কমে গেছে। তো এই অবস্থাকে কি বলা যেতে পারে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো দেখো বাজারে যখন কোনো এক জাতীয় পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি পায় কিন্তু অন্য জাতীয় পণ্যের দ্রব্যমূল্য হ্রাস পায়, তখন কিন্তু সেই অবস্থাকেই এই স্কিউফ্লেশন বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোনটি সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে এসটিটি এর বৈশিষ্ট্য নয়। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ এসটিটি ভারতে চালু হয় 2010 সালে। এটা কিন্তু সঠিক নয়, কারণ দেখো এই যে এসটিটি ভারতে কিন্তু চালু হয় 2004 সালে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। তো বাকি অপশন যেগুলো রয়েছে, অপশন উপরেরটা যখন রয়েছে কি বলা রয়েছে এখানে যে এসটিটি একটি প্রত্যক্ষ করের উদাহরণ, এটা কিন্তু ঠিক রয়েছে। এসটিটি কিন্তু হচ্ছে একটি প্রত্যক্ষ করের উদাহরণ। তারপরে রয়েছে এসটিটি মিউচুয়াল ফান্ড, শেয়ার, তারপর হচ্ছে ডিবেঞ্চার বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রদত্ত কর। তো এটাও কিন্তু ঠিক রয়েছে, তাহলে অপশন বিটাও ঠিক রয়েছে, একমাত্র অপশন সি কিন্তু ভুল রয়েছে।
তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যে ব্যাঙ্ক অফ বোম্বে কত সালে গঠিত হয়। এই ব্যাঙ্ক অফ বোম্বে কত সালে গঠিত হয়, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 1840 সাল কিন্তু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ব্যাঙ্ক অফ বোম্বে গঠিত তো হয় 1840 সালে, কিন্তু পরবর্তীকালে ব্যাঙ্ক অফ কলকাতা যে রয়েছে সেই ব্যাঙ্ক অফ কলকাতা যা গঠিত হয় কত সালে, 1806 সালে। আর একটা রয়েছে ব্যাঙ্ক অফ মাদ্রাস যেটা গঠিত হয় 1840 সালে, এবং ব্যাঙ্ক অফ বোম্বে এটাও কিন্তু গঠিত হয় 1840 সালে। এরাও কিন্তু পরবর্তীতে একত্রিত হয়ে কি গঠন করে, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু গঠন করে 1921 সালে। আর এটি পরবর্তীতে কি হয়, 1955 সালে কিন্তু এটারও নাম আরও পরিবর্তিত হয়ে যায়, সেটার নাম পরিবর্তিত হয়ে কি হয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের কোন রাজ্যে প্রথম অন্তর্দয় অন্ন যোজনা চালু হয়েছিল। তো কোন রাজ্যে এই অন্তর্দয় অন্ন যোজনা চালু হয়েছিল, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ রাজস্থান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ভারতের দরিদ্র সীমার তালিকার নিচে বসবাসকারী ব্যক্তিদের অতিরিক্ত ভর্তুকি প্রদান করে খাদ্যশস্য সরবরাহ করার জন্য 2000 সালে 25শে ডিসেম্বর তৎকালীন যে এনডিএ সরকার ছিল সেই এনডিএ সরকারের তত্ত্বাবধানে কিন্তু অন্ন যোজনা চালু হয়। আর এটি সর্বপ্রথম চালু করা হয় কোথায়, রাজস্থানে কিন্তু চালু করা হয়। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোনটি একটি ডেভেলপমেন্ট ব্যাংকের উদাহরণ নয়, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ এসবিআই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো দেশের শিল্প, কৃষি ইত্যাদি ক্ষেত্রের পরিকাঠামো বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ কোনো লোন প্রদান করতে হয়। আর ডেভেলপমেন্ট ব্যাংকগুলি কিন্তু মূল কার্যই হলো কি, পরিকাঠামো ক্ষেত্রগুলিতে আর্থিক সাহায্য প্রদান করা। আর এই জাতীয় ব্যাংকগুলি কি করে, দীর্ঘমেয়াদী কিন্তু ঋণ সরবরাহ করে থাকে, এটাও মনে রাখবে। তো এখানে কিন্তু যে বাকিগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে সব ডেভেলপমেন্ট ব্যাংকের উদাহরণ, যেমন হচ্ছে নাবার্ড, তারপরে হচ্ছে এসআই ডিবিআই, তারপরে হচ্ছে আইএফসিআই, এগুলো সব কিন্তু হচ্ছে তোমার ডেভেলপমেন্ট ব্যাংকের উদাহরণ। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ট্রেজারি বিলগুলি আর্থিক পরিমাণ কত টাকার গুণিতকে বৃদ্ধি পায়, অর্থাৎ কত টাকার গুণিতকে এটা বৃদ্ধি পায়। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের অপশন ডি, অর্থাৎ 25,000 টাকা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো ট্রেজারি বিল যেটা রয়েছে এই ট্রেজারি বিল কিন্তু হচ্ছে মানি মার্কেটের অন্যতম একটা হাতিয়ার। আর কেন্দ্র সরকারের যখন এই আর্থিক চাহিদা হয় তখন কিন্তু আরবিআই এর দ্বারা এই কেন্দ্র সরকার ট্রেজারি বিলটি যে রয়েছে সেইটি কিন্তু বিক্রয় করে। আর এই ট্রেজারি বিল যখন বিক্রয় করা হয় তখন বিলটির যে আসল মূল্য থাকে সেটা অপেক্ষা কিন্তু কম মূল্যে সেটিকে বিক্রয় করা হয়, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যেটাকে বলা হচ্ছে FATF, সেটা কত সালে গঠিত হয়। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 1989 সাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো বিশ্বব্যাপী এই আর্থিক তছরূপ এবং তোমার জঙ্গি মদতে অর্থ ব্যয় রোধ করতে 1989 সালে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি একত্রিত হয়ে কিন্তু এই FATF যেটা এটা কিন্তু তৈরি করে। আর এই FATF এর সদর দপ্তর কোথায় রয়েছে, প্যারিসে রয়েছে। আর এর বর্তমান সদস্য দেশ কয়টি রয়েছে, 39টি রয়েছে। এটা কিন্তু আগের আমরা সেটে আলোচনা করেছি এর সদস্য দেশ কয়টা রয়েছে, তো এখানে কিন্তু 39টি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে কোনো কোম্পানি কত কোটি টাকার আর্থিক টার্নওভার থাকলে রুপে অ্যান্ড ইউপিআই থাকা আবশ্যিক করা হলো, অর্থাৎ এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ 50 কোটি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো কোনো কোম্পানির আর্থিক টার্নওভার তোমার 50 কোটি টাকা বা তার বেশি হলে কিন্তু গ্রাহকদের এই সুবিধার্থে কোম্পানিকে কি করতে হবে, রুপে এবং ইউপিআই পরিষেবা কিন্তু দিতে হবে। তো এখানে বলা রয়েছে 50 কোটি, অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোনটি বা কোনগুলি নন ব্যাংকিং ফাইন্যান্স তোমার কোম্পানি যেটা রয়েছে সেই কোম্পানি অর্থাৎ NBFC যেটাকে বলা হচ্ছে এর বৈশিষ্ট্য নয় কোনটি। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সিতে যেটা বলা রয়েছে যে এ ও বি উভয়ই NBFC এর বৈশিষ্ট্য, এটা কিন্তু ঠিক নয়, তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো নন ব্যাংকিং ফাইন্যান্স যেটা রয়েছে এগুলি কিন্তু কখনোই গ্রাহকদের অর্থ ডিপোজিট রাখতে পারে না, এবং তোমার ডিমান্ড ড্রাফট যেটা রয়েছে সেই ডিমান্ড ড্রাফট কিন্তু ইস্যু করতে পারে না। তো এখানে কিন্তু এই জন্যই অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।